আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ থার্ড ইয়ার ইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের একটি চ্যাপ্টার ক্যাশ বাজেট নিয়ে আলোচনা করব। তো আজকে ক্যাশ বাজেটের উপর আমাদের ক্লাস নাম্বার 4। তার মানে এর আগে আমরা আরো 3টি ক্লাস নিয়েছিলাম। তো যারা আমাদের ওই ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই ওই ক্লাসগুলো দেখার পরে এই সিরিয়ালে ক্লাসগুলো দেখবা, তাহলে তোমরা খুব সহজেই পুরো চ্যাপ্টারটা বুঝতে পারবা। আজকে আমরা যে ম্যাথটি সলভ করব সেই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ থার্ড ইয়ারের 2014 সাল এবং 2016 সালে এসেছিল। তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আজকে আমরা সলভ করব। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সম্পর্কে জানিয়ে দিবা, যাতে তারাও উপকৃত হতে পারে তোমাদের সাথে সাথে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আর কথা না বাড়িয়ে। এখানে আমাদের ক্লাসে বলা আছে মডার্ন ফার্নিচার কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ফরকাস্ট দ্যাট আর অ্যাভেলেবল। মডার্ন ফার্নিচার কোম্পানির নিম্নলিখিত পূর্ব অনুমানকৃত তথ্যগুলো নিচে দেওয়া আছে। এখানে ডিটেলস সেপ্টেম্বর অক্টোবর 2 মাসের তথ্য দেওয়া আছে। ক্যাশ সেলস অর্থাৎ নগদে বিক্রয়, ক্রেডিট সেলস অন ক্রেডিট ধারে বিক্রয় দেওয়া আছে, ক্যাশ পারচেজ নগদে ক্রয় দেওয়া আছে, পারচেজ অন ক্রেডিট ধারে ক্রয় দেওয়া আছে, পারচেজ ডিসকাউন্ট দেওয়া আছে, অ্যাকাউন্টস পেয়েবল এর বিগিনিং মানে শুরুর ব্যালেন্স দেওয়া আছে, অ্যাকাউন্টস পেয়েবল এর এন্ডিং মানে শেষের ব্যালেন্সও দেওয়া আছে। ক্যাশ অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, এখানে কত কত টাকা দেওয়া আছে আমাদের। তারপর নিচে বলা আছে আমাদের নেট সেলস অন ক্রেডিট আর কালেক্টেড 50% ইন দ্য মান্থ অফ সেলস। নেট সেলস যেটা আমাদের যে নগদে বিক্রয়, সরি ধারে বিক্রয় যেটা আছে সেই ধারে বিক্রয়ের টাকাটা 50% ইন দ্য মান্থ অফ সেল, যেই মাসে বিক্রয় করব সেই মাসে আমরা 50% টাকা আদায় করতে পারবো। 40% ইন দ্য মান্থ অফ ফলোইং এবং তারপরের মাসে 40% এন্ড 10% ইন দ্য সেকেন্ড ফলোইং মান্থ এবং তারপরের মাসে আমরা 10% আদায় করতে পারবো। তার মানে আমাদের ধারে বিক্রয়ের টাকা 3 মাসে আদায় হবে। যেই মাসে বিক্রয় করব সেই মাসে 50%, তারপরের মাসে 40, তারপরের মাসে 10% টাকা আদায় করা যাবে। Such sales in July and August were টাকা 1 লাখ and 1,20,000 রেসপেক্টিভলি। জুলাই মাসের বিক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা এবং আগস্ট মাসের বিক্রয় হচ্ছে 1,20,000 টাকা দেওয়া আছে আমাদের এখানে যথাক্রমে। The estimated সেপ্টেম্বর 1 ক্যাশ ব্যালেন্স ইজ টাকা 30,000। সেপ্টেম্বরের 1 তারিখে ক্যাশ ব্যালেন্স ছিল 13,000 টাকা। আমাদের বলা হয়েছে প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর সেপ্টেম্বর এন্ড অক্টোবর। সেপ্টেম্বর এবং অক্টোবরের জন্য ক্যাশ বাজেট তৈরি করতে হবে। তোমরা জানো যে ক্যাশ বাজেট যদি তৈরি করতে হয় আমাদের কিছু সাপোর্টিং ওয়ার্কিংস বের করতে হয়। ওয়ার্কিংস গুলোর মধ্যে প্রধান ওয়ার্কিংস গুলো হচ্ছে আমরা দেনাদারের কাছ থেকে কত টাকা পেয়েছি এবং পাওনাদারকে কত টাকা দিয়েছি সেটা আমরা নির্ণয় করব। তারপর আমরা মূল ম্যাথে চলে যাব। তো চলো আমরা আমাদের ওয়ার্কিংস গুলো করে নিয়ে আসি। প্রথমে আমরা বের করব ক্যাশ রিসিভ ফ্রম ডেটর্স, তো দেনাদারের কাছ থেকে আমরা কত টাকা পেয়েছি সেটা আমরা এখন বের করব। তো বের করার জন্য আমরা একটা ছক কাটলাম যে মান্থ ক্রেডিট সেলস সেপ্টেম্বর অক্টোবর দেওয়া আছে, এখানে আমাদের যে মাসগুলো দরকার, যেহেতু আমাদের সেপ্টেম্বর এবং অক্টোবরের বাজেট করতে হবে তাই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য কত টাকা আমরা পেয়েছি সেটা আমরা এখানে নির্ণয় করব। তো আমরা প্রথমে দেখে নিই এই অ্যামাউন্টগুলো আমরা কিভাবে নিয়ে আসছি। এখানে আমাদের প্রশ্নটা দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে বলা ছিল আমাদের সেলস ক্রেডিট সেলস সেপ্টেম্বরে ছিল ৭৭,৫০০ টাকা আর অক্টোবরে ছিল ৯৫,০০০ টাকা। আমরা এখানে লিখেছি সেপ্টেম্বরে ৭৭,৫০০ আর অক্টোবরে ৯৫,০০০ টাকা। এরপর আমাদের কোয়েশ্চেনে বলা ছিল জুলাই মাসের বিক্রয় দেওয়া ছিল ১ লক্ষ টাকা এবং আগস্ট মাসের বিক্রয় দেওয়া ছিল ১,২০,০০০ টাকা। তাহলে আমরা জুলাইয়ের করে ১ লক্ষ টাকা এবং আগস্টের করে ১,২০,০০০ টাকা বসালাম। তার মানে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমরা কত টাকা ক্রেডিট সেলস করেছি তা আমরা টোটালের সেলস এর করে বসাই দিলাম। এরপর আমরা জানি যে আমাদের কোয়েশ্চেনে বলা ছিল নেট সেলস অন ক্রেডিট অর্থাৎ ধারে বিক্রয়ের টাকাটা কালেক্টেড 50% ইন দ্য মান্থ অফ সেল, 40% ইন দ্য মান্থ অফ ফলোইং এন্ড 10% দ্য সেকেন্ড ফলোইং মান্থ। অর্থাৎ আমাদের যে ধারে বিক্রয় ছিল সেই ধারে বিক্রয়ের টাকাটা পাওয়ার বা কালেক্ট করার যে কন্ডিশন ছিল সেটা ছিল চলতি মাসে 50%, তারপরের মাসে 40, তারপরের মাসে 10। অর্থাৎ আমরা এক মাসের বিক্রয়ের টাকা 3 মাসে পাবো। তাই আমরা যেই শর্তগুলো ছিল বা যে ভাগটা ছিল সেই ভাগ অনুযায়ী আমরা প্রত্যেক মাসের বিক্রয়কে ভাগ করে নিলাম। অর্থাৎ ১ লক্ষ টাকার 50%, 40%, 10%, ১,২০,০০০ টাকার 50%, 40%, 10%, ৭৭,৫০০ টাকার 50%, 40%, 10%, এইভাবে আমরা প্রত্যেক মাসের বিক্রয়কে ৩টা ভাগে ভাগ করেছি। এখন আমরা দেখবো আমাদের যে বাজেটের মেয়াদ সেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। এই সেপ্টেম্বর এবং অক্টোবরে আমরা কোন কোন মাসের টাকাগুলো কখন পাবো। তো প্রথমে আমরা দেখি জুলাই মাসের টাকা।
জুলাই মাসের টাকাটা যদি আমরা এখন পাই, তাহলে আমরা জুলাইতে পাবো 50%, আগস্টে পাবো 40%, আর সেপ্টেম্বরে পাবো 10%। কারণ হচ্ছে আমাদের নিচে কন্ডিশনে বলা ছিল যেই মাসে বিক্রয় সেই মাসে 50, তারপরের মাসে 40, তারপরের মাসে 10। তাহলে জুলাই মাসের বিক্রয়ের টাকাটা আমরা পাবো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তার মানে জুলাই মাসের বিক্রয় বাবদ সেপ্টেম্বরে 10% টাকাটাই আদায় হবে। তাই আমরা এখানে 10,000 টাকা বসাই দিলাম। এবার আমরা দেখবো আগস্ট মাসের টাকাটা কখন পাবো। তো আগস্ট মাসের টাকা আগস্ট মাসে হবে 50%, 40% পাবো আমরা সেপ্টেম্বর, আর 10% পাবো আমরা অক্টোবরে। তার মানে আগস্ট মাসের টাকাটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তার মানে আমাদের অঙ্কের জন্য লাগবে সেপ্টেম্বর এবং অক্টোবর। সেপ্টেম্বর মাসে পেয়ে যাব আমরা 48,000 টাকা, আর অক্টোবরে পাবো 10% মানে 12,000 টাকা। তাই আমরা বসাই দিলাম 48,000 টাকা আর 12,000 টাকা। আগস্টের যে টাকা 60,000 টাকা সেইটা এখানে আসবে না, কারণ আমাদের বাজেটের মাসটা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর। সেপ্টেম্বরের যে টাকা, সে সেপ্টেম্বরের টাকা সেপ্টেম্বরে পাবো 50, অক্টোবরে পাবো 31, আর 10% টাকা পাবো আমরা নভেম্বরে। যেহেতু এখানে আমাদের নভেম্বর বাজেটের মাসের মধ্যে নাই, তাই আমরা শুধুমাত্র সেপ্টেম্বর এবং অক্টোবরের টাকাটা বসাবো 38,750 এবং অক্টোবরে 31,000। যেহেতু আমরা সেপ্টেম্বরের টাকাটা সেপ্টেম্বরে পাবো 38,750, অক্টোবরে পাবো 31,000, তাই আমরা এটা সেপ্টেম্বর এবং অক্টোবরের অংশটুকু বসাবো। অক্টোবরের টাকার মধ্যে আমরা অক্টোবরে পাবো 50%, 47,500, আর নভেম্বরে পাবো 38,000, ডিসেম্বরে পাবো 9,500। তো নভেম্বর ডিসেম্বর তো আমাদের বাজেটের মাসের মধ্যে পড়ে না, তাই এই দুটা বাদ। শুধুমাত্র অক্টোবরের টাকাটা 47,500 টাকা আমরা অক্টোবরে বসাই দিলাম। এবার আমরা যদি যোগ করে নেই, তাহলে আমরা সেপ্টেম্বরে টোটাল আমাদের কালেকশন হবে 96,750, অক্টোবরের কালেকশন হবে 90,500। অর্থাৎ আমরা সেপ্টেম্বর মাসে জুলাইয়ের বিক্রয় থেকে টাকা পাবো, আগস্ট থেকে পাবো, সেপ্টেম্বর থেকে পাবো, অক্টোবর মাসের বিক্রয়ে পাবো, আমরা এখানে পাবো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস থেকে। তো এই তিনটা মাস থেকে যে টাকাটা আমাদের কালেক্ট হবে সেটা মিলেই আমাদের সেপ্টেম্বরে মোট কালেকশন হচ্ছে 96,750, অক্টোবরের কালেকশন হচ্ছে 90,500 টাকা। এই ছিল আমাদের প্রথম ওয়ার্কিংস। এখন আমরা চলে যাব সেকেন্ড ওয়ার্কিংসে। সেকেন্ড ওয়ার্কিংসে আমরা দেখব ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্স। এখানে ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্স এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, যেটা আমরা গতানুগতিক ক্যাশ বাজারের ম্যাথগুলোতে দেখি, যে এখানে বিভিন্ন মাসের ক্রয় দেওয়া থাকে, সেই ক্রয়ের থেকে কিভাবে টাকা কালেকশন হবে সেটা সত্য দেওয়া থাকে। কিন্তু আমরা এই অঙ্কের মধ্যে দেখলাম যে ক্রয়কৃত পণ্যের মূল্য আমরা কিভাবে পরিশোধ করব তার কোনো সত্য নেই। কিন্তু আমাদের কিছু অ্যাকাউন্টস পেয়েবল এর বিগিনিং এবং এন্ডিং ব্যালেন্স দেওয়া আছে এবং পার্সেস দেওয়া আছে। তাই আমরা অ্যাকাউন্টস পেয়েবল এর বিগিনিং এবং এন্ডিং ব্যালেন্স সমন্বয় করে এই চলতি মাসগুলোতে কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে সেগুলো আমরা বের করে নিব। তাই আমরা এখানে লিখলাম পার্টিকুলার সেপ্টেম্বর, অক্টোবর। প্রথমে আমরা লিখে নিব ক্রেডিট পার্সেস। ক্রেডিট পার্সেস ছিল আমাদের 1 লক্ষ টাকা আর 80,000 টাকা। আমরা সেপ্টেম্বর এবং অক্টোবরে যার যার মাস অনুযায়ী বসাই নিলাম। ক্রেডিট পার্সেস থেকে আমরা বাদ দিব এখানে পার্সেস ডিসকাউন্ট। পার্সেস ডিসকাউন্ট এখানে আছে 6,000 টাকা আর এখানে ছিল 3,000 টাকা, আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পর আসলো নেট পার্সেস। তাহলে এই মাসের গুলোতে আমরা নেট পার্সেস করছি এত টাকা। এবার এটার সাথে আমরা প্রথমে বিগিনিং অ্যাকাউন্টস পেয়েবলটা যোগ করব, যেহেতু আমাদের আগের মাসের বকেয়া টাকা ছিল সেই 10,000 এবং 12,000 টাকা, সেটা আমরা যোগ করার পর এটা আসলো আমাদের টোটাল অ্যাকাউন্টস পেয়েবল। টোটাল অ্যাকাউন্টস পেয়েবল থেকে যদি আমরা এন্ডিং অ্যাকাউন্টস পেয়েবলটা বাদ দিই 12,000 এবং 9,000 সেটা বাদ দিই, তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলকে আমরা কত টাকা পেমেন্ট করেছি সেটা চলে আসলো। ক্যাশ পেমেন্ট টু অ্যাকাউন্টস পেয়েবল 92,000 এবং 80,000। অর্থাৎ যখন তোমাদের অঙ্কে ক্রয়কৃত পণ্যের মূল্য কিভাবে পরিশোধ করবা সেই কন্ডিশন তো দেওয়া থাকবে না, এবং অ্যাকাউন্টস পেয়েবলের বিগিনিং এবং এন্ডিং ব্যালেন্স দেওয়া থাকবে, তখন তোমরা এভাবেই ক্যাশ পেমেন্ট টু ক্রেডিটর্সটা এভাবেই করে নিবা। তাহলে এটা করার নিয়ম হচ্ছে আমরা ক্রেডিট পার্সেস থেকে ডিসকাউন্টটা বাদ দিব, রিটার্ন থাকলে সেটা বাদ দিব, আসবে নেট পার্সেস। নেট পার্সেসের সাথে বিগিনিং অ্যাকাউন্টস পেয়েবল যোগ করে এন্ডিং অ্যাকাউন্টস পেয়েবল বাদ দিলে আমরা ক্যাশ পেমেন্ট টু অ্যাকাউন্টস পেয়েবল পেয়ে যাব। তাহলে আমরা এখানে ক্যাশ পেমেন্ট টু অ্যাকাউন্টস পেয়েবল পেয়ে গেলাম 92,000 টাকা, আর এদিকে পেলাম আমরা 80,000 টাকা। এবার আমরা চলে যাব আমাদের মূল ম্যাথে। এখানে আমরা লিখলাম মডার্ন ফার্নিচার কোম্পানি ক্যাশ বাজেট ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর এবং অক্টোবর। এখানে আমরা ঘরটা কাটলাম সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য। প্রথমে আমরা এখানে লিখবো ক্যাশ ব্যালেন্সটা। ক্যাশ ব্যালেন্স ছিল সেপ্টেম্বরের 1 তারিখে 13,000 টাকা। সেই 13,000 টাকা ওপেনিং ব্যালেন্স আমরা সেপ্টেম্বরে বসালাম। এরপর আমরা এখানে লিখবো ক্যাশ সেলস। ক্যাশ সেলস ছিল 40,000 এবং 60,000 টাকা। তাহলে আমরা লিখে ফেললাম 40 এবং 60 যেভাবে আছে। এরপর আমরা লিখবো ক্যাশ রিসিভ ফ্রম ডেপ্টর্স। ডেপ্টর্স এর কাছ থেকে আমরা কত টাকা রিসিভ করেছি সেটা আমরা ওয়ার্কিংস 1 এ দেখেছিলাম 96,750 আবার 90,500 অক্টোবরে। তো আমরা সেপ্টেম্বর এবং অক্টোবর অনুযায়ী 96,750 এবং 90,500 টাকা বসাই দিলাম। বসানোর পরে এবার আমরা চলে যাব ক্যাশ পেমেন্টে।
ক্যাশ পেমেন্টের মধ্যে আমাদের প্রথমে ছিল ক্যাশ পারচেজ। ক্যাশ পারচেজ এখানে দেওয়া আছে 20,000 টাকা, এখানেও 20,000 টাকা। তো আমরা ক্যাশ পারচেজটা বসাই দিলাম 20,000 20,000। এরপর আমরা দেখব টু ক্রেডিটর্স। ক্রেডিটর্সকে আমরা কত টাকা দিয়েছিলাম? সেপ্টেম্বরে দিয়েছিলাম 92,000 টাকা আর অক্টোবরে দিয়েছিলাম 80,000 টাকা। তাই আমরা এখানে 92 এবং 80,000 বসাই দিলাম ওয়ার্কিংস থেকে। এরপর আমরা এখানে দেখি কোনো পেমেন্ট আছে কিনা। দেখি আমাদের আর কোনো পেমেন্ট নাই, শুধু অপারেটিং এক্সপেন্স আছে 46,500 আর 10,000 টাকা। তো আমরা এখানে বসাই দিলাম 46,500 আর 10,000 টাকা অপারেটিং এক্সপেন্স। তাহলে আমাদের টোটাল ক্যাশ রিসিপ্ট এবং ক্যাশ পেমেন্ট গুলো বসাই ফেললাম। এবার আমরা ব্যালেন্স বের করে নিব। তো আমাদের টোটাল রিসিপ্ট হচ্ছে সেপ্টেম্বরে 1,49,750 টাকা আমরা যোগ করলে পেয়ে গেলাম। এখন এটা টোটাল ক্যাশ রিসিপ্ট পেয়ে গেলাম এখানে। এরপর আমরা টোটাল পেমেন্ট 1,58,500। তো সেপ্টেম্বরের টোটাল রিসিপ্ট থেকে যদি আমরা টোটাল পেমেন্টটা বাদ দিই তাহলে আমাদের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে -8,750 টাকা। সেপ্টেম্বরের ক্লোজিং ব্যালেন্সটা চলে যাবে অক্টোবর ওপেনিং ব্যালেন্স হিসেবে 8,750 টাকা। এবার এখানে আমরা ব্যালেন্সটা যোগ অ্যাডজাস্ট করে যদি আমরা বিয়োগ করে বের করি 1,41,750 টাকা হচ্ছে টোটাল রিসিপ্ট। এখান থেকে পেমেন্ট আছে 1,10,000 টাকা। সেই 1,10,000 টাকা বাদ দিলে আমাদের ব্যালেন্স থাকে 31,750 টাকা। এই হচ্ছে আমাদের সেপ্টেম্বরের ক্যাশ বাজেট। তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্যাশ বাজেট কিভাবে তৈরি করতে হয়। ভালো করে বোঝার জন্য আমাদের আগের ক্লাসগুলো অবশ্যই তোমাদের করতে হবে। ক্লাসগুলো যদি তোমরা করে থাকো তাহলে এই ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে খুব ভালো করে বুঝতে পারবা এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসগুলো দেখার জন্য।